হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগতম। আপকামিং পঞ্চায়েত এবং আইসিডিএস এক্সামের জন্য আজ আমরা নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন সেট নাম্বার 3। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রুত রিভিশন এবং নিজের প্রস্তুতি যাচাই করার জন্য এই সেটটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের সেট নাম্বার 3। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? কোন পরীক্ষায় এসছে সেটা প্রতিটা কিন্তু এই জায়গাটাতে লেখা আছে। প্রত্যেকটা কোন কোন পরীক্ষাতে এসছে তোমরা নিজেরাই দেখে নেবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি জন মাথাই? কোনটা হয়ে যাবে উত্তর? নিজেরা চেষ্টা করো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। অপশন বি হয়ে যাবে উত্তর, মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, নেক্সট। দেখো, তার জন্মদিন 11ই নভেম্বর প্রতি বছর ভারতে জাতীয় শিক্ষা দিবস বা ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে পালন করা হয়। তাহলে ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? 11ই নভেম্বর। প্রতিটা এক্সট্রা ডিটেলস এক একটা কোশ্চেন তৈরি করবে। তো প্রশ্নের আগে মেনলি তোমরা আগে এক্সট্রা ডিটেলসের দিকে ফলো করো। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন এবং 1940 থেকে 45 সাল পর্যন্ত টানা সভাপতি পদে ছিলেন। ঠিক আছে। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী। তাহলে ল মিনিস্টার কে ছিলেন প্রথম? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, নেক্সট। দামোদর নদ পশ্চিমবঙ্গের কোন নদীর সাথে মিলিত হয়েছে? WBPSC-র কোশ্চেন এসেছিল এটা 2025-এ যে এক্সামটা হয়েছিল ফুড এসআই, হ্যাঁ, সেখানে। দামোদর নদ পশ্চিমবঙ্গের কোন নদীর সাথে মিলিত হয়েছে? রূপনারায়ণ নদী, ভাগীরথী আর হুগলি নদী, সুবর্ণরেখা নদী না হলদি নদী? কোনটা হয়ে যাবে উত্তর? অপশন হয়ে যাবে ভাগীরথী ও হুগলি নদীর মিলনে এই দামোদর নদ মিলিত হয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। দেখো, দামোদর নদ উত্তরাখণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার কাছে হুগলি নদীতে পতিত হয়েছে। ঘন ঘন বন্যার কারণে দামোদর নদকে একসময় বাংলার দুঃখ বলা হতো, সরো অফ বেঙ্গল। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। ঠিক আছে। 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি গড়ে তোলা হয়। কত সালে? 1948। এটাও পরীক্ষায় আসে। নেক্সট। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সমতা মানে ইকুয়ালিটি বিফোর ল এর কথা উল্লেখ রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। ঠিক আছে, কোন ধারায় বলা হয়েছে বলো? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 16 নাকি অনুচ্ছেদ 19? কোন ধারায় বলা হয়েছে? এটা কনস্টেবল এসেছিল, ডেট লেখা আছে। ঠিক আছে, বলো কোনটা হয়ে যাবে উত্তর? হয়ে যাবে অনুচ্ছেদ 14। মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ, মানে আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু ল, আর্টিকেল 14। ওকে, নেক্সট। অনুচ্ছেদ 14 থেকে 18 পর্যন্ত ভারতীয় নাগরিকদের সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি দেওয়া হয়েছে, যা মৌলিক অধিকারের অন্তর্গত। বোঝা গেল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত? 14 থেকে 18 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে। অনুচ্ছেদ 15 কি আছে? অনুচ্ছেদ 15টা কি আছে? ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গভেদে যে কোনো প্রকার বৈষম্য নিষিদ্ধ করা। মানে এই ধর্ম, জাতি, বর্ণ, এখান থেকেও প্রশ্ন আসে যে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদে সবাই সমান। ঠিক আছে, এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 15তম অনুচ্ছেদ। ওকে। অনুচ্ছেদ 19 ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতার কথা উল্লেখ করেছে, যেমন বাক স্বাধীনতা। এটা যদি বলা হয় বাক স্বাধীনতা, কোন ধারায় লেখা আছে? সেটা হচ্ছে 19তম ধারায়। বোঝা গেল, বা অনুচ্ছেদ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রেলে আসা কোশ্চেন। ঠিক আছে, রেলে এসছে 26 আগস্ট 2022। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? 2 মিনিট 20 সেকেন্ড, 4 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড আর
15 মিনিট। কোনটা হয়ে যাবে উত্তর বলো, চেষ্টা করো। তাহলে উত্তর হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। কত? 8 মিনিট 20 সেকেন্ড, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? 8 মিনিট 20 সেকেন্ড। দেখো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার এবং আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, তাহলে যদি তোমরা ডিভাইড করে দাও, আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে নিখুঁতভাবে বললে প্রায় 500 সেকেন্ডের মতো টাইম নেয়। কত সেকেন্ড? 500 সেকেন্ড। এটাও পরীক্ষায় আসে, 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে সময় নেয় 1.3 সেকেন্ড। এটাও পরীক্ষায়, প্রচুর পরীক্ষায় এসছে। চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় নেয়? তাহলে 1.3 সেকেন্ড। আর সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সেকেন্ড নেয়? 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট, অর্থনীতির পরিভাষায় জিডিপি এর পুরো কথাটি কি? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমরা আইসিডিএস এবং পঞ্চায়েত এবং ডব্লিউবিপি এই ধরনের পরীক্ষাতে পাবে। যেমন এটা দেখো এসছে ক্লার্কশিপ এক্সামে। ঠিক আছে, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নাকি গ্রস ডেভেলপমেন্ট পার্সেন্টেজ, না জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, না গভর্নমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান, জিডিপির পূর্ণ কথাটা কি বলো? তাহলে অপশন হয়ে যাবে কি? অপশন নাম্বার এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেল? নেক্সট দেখো, বাংলা পরিভাষায় জিডিপি কে মোট অভ্যন্তরীণ উৎপাদন বলা হয়। তাহলে এটাও একটা ছোট্ট টাইপের কোশ্চেন হতে পারে। জিডিপির কথার মানে কি? যা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবা মূল্যের সমষ্টি। ঠিক আছে, কোনো দেশের নাগরিকরা দেশের বাইরে যে আয় করে তা যুক্ত করে হিসাব করা হয় জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বোঝা গেল? জিএনপির পূর্ণ কথাটাও আসে। আর জিএনপি মানে কি সেটা এখানে লেখা আছে। ভারতের জিডিপি গণনা ও প্রকাশের দায়িত্ব কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় বা সিএসও এর ওপর রাখা হয় বা ন্যস্ত করা হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায়। হ্যাঁ, কোনো পরীক্ষা বাদ নেই যে এই কোশ্চেনটা আসেনি। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অব দ্য লোকসভা? সুমিত্রা মহাজন, মীরা কুমার, প্রতিভা পাটিল আর সরোজিনী নাইডু। কোন অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে? দেখো, এই প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি তে। ঠিক আছে, আরআরবি এনটিপিসি, এনটিপিসি রেলের। ঠিক আছে, রেলের। ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন বলো? কে ছিলেন? ছিলেন মীরা কুমার। কে? মীরা কুমার। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। দেখো, 2009 থেকে 2014 সাল পর্যন্ত 15তম লোকসভার অধ্যক্ষ বা স্পিকার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সুমিত্রা মহাজন ছিলেন ভারতের দ্বিতীয় মহিলা লোকসভা স্পিকার, 16তম। ইনি 15তম ছিলেন, ইনি 16তম। স্বাধীন ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর, ইনি ছিলেন পুরুষ। ঠিক আছে, তাহলে তো প্রথম যদি বলা হয় লোকসভা স্পিকার কে ছিলেন, তাহলে জিভি মাভলঙ্কর। আর প্রথম মহিলা স্পিকার ছিলেন কে? কে ছিলেন? মীরা কুমার। ঠিক আছে, আর সুমিত্রা মহাজন সেকেন্ড ছিলেন। বোঝা গেল? আর প্রথম কে ছিলেন? জিভি মাভলঙ্কর। নেক্সট, মানবদেহে রক্তচাপ বা ব্লাড প্রেশার পরিমাপ করার কোন যন্ত্র ব্যবহার করা হয়? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসছে, এটা প্রচুর পরীক্ষা এসছে, পশ্চিমবঙ্গের এবং রেলের বহুত পরীক্ষা এসছে, এমনকি এসএসসির পরীক্ষায়ও এসছে, এসএসসির পরীক্ষায়ও এসছে। দেখো, তাহলে ব্লাড প্রেশার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার, না স্পিগমোম্যানোমিটার, না থার্মোমিটার, না ল্যাক্টোমিটার? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে বি, স্পিগমোম্যানোমিটারের সাহায্যে ব্লাড প্রেশার বা রক্তচাপ পরিমাপ করা হয়। নেক্সট দেখো, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 mm এইচজি বা পারস্তম্ভের চাপ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সাধারণ একটা নর্মাল জেনারেল 120/80, এটা সুস্থ মানুষের রক্তচাপ। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। ঠিক আছে, আর ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা বা আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। যদি বলা হয় দুধের আপেক্ষিক ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ল্যাক্টোমিটার। বা দুধের বিশুদ্ধতা মানে কতটা জল মেশানো আছে সেটা বা কতটা পিওর
সেটা পরিমাপ করার জন্য আমরা ল্যাক্টোমিটার ইউজ করে থাকি। দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই প্রখ্যাত উক্তিটি কার? এটা আশা করি সবাই তোমরা জানো। ঠিক আছে, প্রচুর পরীক্ষায় এসেছিল, ডব্লিউবিসিএস এসছে, কনস্টেবল এসছে, পিএসসি ফুডে এসছে, ওয়্যারলেস অপারেটর এসছে, জেল পুলিশ এসছে। ঠিক আছে, তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছে? এটা কে বলেছে? লালা লাজপত রায়। কে বলেছে? লালা লাজপত রায়। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে বাল গঙ্গাধর তিলক, সরি 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 এটা বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে। কি হয়ে যাবে? সরি সরি, এটা মিসপ্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে উত্তর। বাল গঙ্গাধর তিলক। দেখো, বাল গঙ্গাধর তিলক ব্রিটিশরা ভারতীয় অসন্তোষের জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যায়িত করেছিলেন। কাকে? কাকে? বাল গঙ্গাধর তিলককে। তিনি জাতীয়তাবাদী চেতনা প্রসারের জন্য কেশরী, কেশরী কোন ভাষায় লেখা হয়েছে? মারাঠি ভাষায়, আর মারাঠা ইংরেজি ভাষায় দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কি কেশরী? কেশরী কে রচনা করেছেন আর মারাঠা কে প্রকাশ করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। কোন ভাষায়? দেখো, ভাষাটা ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রে শিবাজী উৎসব ও গণেশ উৎসবের মাধ্যমে গণ আন্দোলনের সূচনা তিনিই করেছিলেন। কে কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, মহারাষ্ট্রের শিবাজী যে এখন বর্তমানে যে উৎসব হয় আর গণেশ উৎসবে যে এত বড় করে উৎসব পালন করা হয় মহারাষ্ট্রে, তিনি ফার্স্ট স্টার্ট করেছিলেন। কে? বাল গঙ্গাধর তিলক। নেক্সট, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা গ্রুপ ডির কোশ্চেন। কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরাখণ্ড না মধ্যপ্রদেশ? কোনটা বলো, চেষ্টা করো। কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, আসাম। আসামে রয়েছে কি? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ওকে, দেখো, এই জাতীয় উদ্যানটি বিশ্বের একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্নড রাইনোসেরাস বিখ্যাত বৃহত্তম বাসস্থান এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। তাই এই প্রশ্নটা বারবার আসে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে এটা নাম আছে। কেন নাম আছে? এই একশৃঙ্গ গন্ডারের জন্য। ঠিক আছে, আসামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী এই উদ্যানের পাশ দিয়ে বয়ে গেছে। উত্তরাখণ্ডে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত সুন্দরবন ও জলদাপাড়া অবস্থিত। এই জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা এখন রামগঙ্গা ন্যাশনাল পার্ক নামে পরিচিত, যেটা আগে কি হেলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল, যেটা আমরা প্র্যাকটিস সেশন জিকে সেট 2 তে করেছিলাম। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গে কি আছে? সুন্দরবন আর জলদাপাড়া। ঠিক আছে, দেখো, আরেকটা প্রচুর সোজা প্রশ্ন, মাস্টারদা নামে ভারতের স্বাধীনতা সংগ্রাম কে ছিলেন? তো মাস্টারদা, এটার অপশন দেখেই নিশ্চয়ই তোমরা বলতে পারবে। মাস্টারদা কে? সূর্য সেন। ঠিক আছে, এটা ডব্লিউবি পুলিশ এসআই প্রিলিমসে আসা কোশ্চেন। এটা দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওই প্রশ্ন থেকেও এই এক্সট্রা ডিটেলসটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, 1930 সালের 18 এপ্রিল তার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল। কত সালে, কত তারিখ? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে কত সালে করা হয়েছিল? প্রথম কোশ্চেন। তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আইআরএ নামে একটি বিপ্লবী দল গঠন করেছিল। পরীক্ষায় ডাইরেক্ট আসবে আইআরএ বা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেছিলেন? কে গঠন করেছিলেন? মাস্টারদা সূর্য সেন। 1934 সালের 12ই জানুয়ারি ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেয়। ঠিক আছে, মনে রাখবে, প্রতিটা এক্সট্রা হেডিংস তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা এলপির কোশ্চেন। ঠিক আছে, এলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেল। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? তামা, লোহা, টাংস্টেন না অ্যালুমিনিয়াম? কোনটা বলো? অপশন নাম্বার এ হয়ে যাবে না বি না সি না ডি? বলো, নিজেরা চেষ্টা করো। তাহলে কি দিয়ে তৈরি করা হয় বাল্বের ফিলামেন্ট? টাংস্টেন। টাংস্টেন। ঠিক আছে, দেখো, টাংস্টেন ধাতুর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট অত্যন্ত উচ্চ, প্রায় 3422 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে এটি তীব্র তাপেও গলে না। তার জন্যই তো ওটাকে বাল্বে রাখা হয়, তাই তো? প্রচন্ড তাপ যাচ্ছে তাও গলবে না, গললেই তো কেটে যাবে বাল্বটা। তো তার মেল্টিং পয়েন্ট অনেক উচ্চ। এটা কিন্তু রেলে এসেছিল, কত ডিগ্রি টেম্পারেচারে সে গলা শুরু করে বা মেল্টিং পয়েন্ট। টাংস্টেন ধাতুর প্রতীক হলো ডব্লিউ বা এর নাম কি? ল্যাটিন নাম উলফ্রাম। ঠিক আছে, থেকে এসছে।
তাহলে এর চিহ্ন বা প্রতীকী চিহ্ন আর এর ল্যাটিন নাম দুটোই মনে রাখবে, ঠিক আছে। বৈদ্যুতিক হিটারের কয়েলে নাইক্রোম তার ব্যবহার করা হয়, হিটার আলাদা, বাল্বের তার আলাদা। নেক্সট, ভারতের কোন রাজ্যটি দীর্ঘতম উপকূল রেখা বা লংগেস্ট কোস্ট লাইন ধারণ করে আছে? ভারতের উপকূল রেখা মানে কি? সেই সাগর বা মহাসাগরের সাইড দিয়ে টাচে রয়েছে, সেটা কি বলা হয়? উপকূল রেখা, ঠিক আছে। এটা পিএসসির কোশ্চেন, ক্লার্কশিপ। ভারতের কোন রাজ্যটি দীর্ঘতম উপকূল রেখা ধারণ করে আছে? কোনটা? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট না তামিলনাড়ু? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে গুজরাট, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। দেখো, গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার, যা ভারতের 9টি উপকূলবর্তী রাজ্যের মধ্যে দীর্ঘতম, ঠিক আছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, দক্ষিণ ভারতের, ঠিক আছে। ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য হলো গোয়া। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এর সব থেকে বড় কোস্ট লাইন বা উপকূল রেখা কে গঠন করে আছে? গুজরাট। আর সব থেকে ছোট গোয়া, বোঝা গেল। আর যদি বলে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম উপকূল রেখা কার আছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। নেক্সট, খিলাফত আন্দোলন কত সালে এবং কার নেতৃত্বে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2023-এ কোশ্চেনটা এসেছিল। খিলাফত আন্দোলন কত সালে কার নেতৃত্বে হয়েছিল? 1919 আলী ভাতৃদ্বয় দ্বারা, 1920 মহাত্মা গান্ধী দ্বারা, 1915 বাল গঙ্গাধর তিলক দ্বারা, 1922 চিত্তরঞ্জন দাস দ্বারা? কি হয়ে যাবে উত্তর 13 নম্বর প্রশ্নের? বলো। উত্তর হয়ে যাবে 1919 আলী ভাতৃদ্বয় দ্বারা। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919। কার দ্বারা হয়েছিল? আলী ভাতৃদ্বয়, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার সম্মান রক্ষা করার উদ্দেশ্যে শওকত আলী ও মোহাম্মদ আলী, মানে আলী ভাতৃদ্বয়, এরা দুই ভাই, এই আন্দোলন শুরু করেন। মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম ঐক্য সুদৃঢ় করার জন্য এই আন্দোলনকে সমর্থন করেন এবং খিলাফত কমিটির সভাপতি হন। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক দেখো, পরে 1920 সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন, এর সাথে এটি একীভূত হয়ে যায়, মানে একসঙ্গে জুড়ে যায়। তাহলে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920 সালে। কার নেতৃত্বে? গান্ধীজির নেতৃত্বে, ঠিক আছে। মানুষের লালা রসে বা স্যালাইভাতে কোন উৎসেচকটি বা এনজাইমটি পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স থেকে একটা কোশ্চেন, মানুষের লালা রসে কি পাওয়া যায়? দেখো, এনটিপিসির কোশ্চেন 2024-এ এসেছিল। পেপসিন, ট্রিপসিন, টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এটা টায়ালিন। আর লাইপেজ, কোনটা বলো? কোনটা মানুষের লালা রসে কোনটা থাকে? মানুষের লালা রসে কি থাকে? থাকে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, টায়ালিন মূলত শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত করে পরিপাকে সাহায্য করে। তাহলে আমাদের মুখেই প্রথমে খাবারের শর্করা জাতীয় যে জিনিসটা আছে, শর্করা জাতীয়, তার পচন শুরু হয়, বোঝা গেল। কে সাহায্য করে? টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। পেপসিন উৎসেচকটি মানুষের পাকস্থলিতে পাওয়া যায়। তাহলে পেপসিন কোথায় পাওয়া যায়? পেপসিন পাওয়া যায় পাকস্থলিতে, যা প্রোটিন খাদ্য হজমে সাহায্য করে। কি? প্রোটিন। তাহলে পেপসিন কাকে পচাতে সাহায্য করে? প্রোটিন। আর টায়ালিন কার্বোহাইড্রেট। আর লালা রসে লাইসোজোম নামক একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল উৎসেচকও থাকে লালা রসে, যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। দেখো, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখে অনেক ব্যাকটেরিয়া ঢুকে যায়, সেগুলোকে লালা রসেই উপস্থিত একটা লাইসোজোম নামক একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল উৎসেচক থাকে, যা সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং সেগুলো পেটে ঢুকতে পারে না, ঠিক আছে। নেক্সট, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ঠিক আছে, একটা সহজ প্রশ্ন, সবাই জানে নিশ্চয়ই। কোন শহরকে বলা হয়? কোন শহরকে বলা হয় বলো? এটা সবাই জানে। কাকে বলা হয়? জয়পুর। কাকে বলা হয়? জয়পুর, ঠিক আছে। গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে। দেখো, রাজস্থানের রাজধানী জয়পুরকে 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে মহারাজা সাওয়াই রাম সিং পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিলেন। দেখো, এইটা কিন্তু কেন সবাই তো জানো যে রাজস্থানকে গোলাপি শহর বলা হয়। রাজস্থানের রাজধানী জয়পুরকে 1876
ঠিক আছে, এই সালটা মনে রাখবে। সালে প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে মহারাজা, তখনকার সেই রাজস্থানের মহারাজা ছিলেন কে, সাওয়াই রাম সিং, পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। বিখ্যাত হাওয়া মহল ও আমের দুর্গ এই শহরেই, জয়পুরেই অবস্থিত। তাহলে হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুরে। রাজস্থানের উদয়পুর শহরকে হ্রদের শহর বা সিটি অফ লেকস বলা হয়, বা প্রাচ্যের ভেনিস বলা হয়। কাকে? উদয়পুর। সেটাও কোথায় আছে? রাজস্থানে। ঠিক আছে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা সংবিধানে কত নির্ধারণ করা আছে? দেখো, এই প্রশ্নটা কিন্তু পঞ্চায়েত আর আইসিডিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা সেই লোকসভা বিধানসভা এর রিলেটেড। ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন? কোথায় আছে বলো? লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হয়ে যাবে? যেটা আমাদের মানে এই সংবিধানে উল্লেখ করা আছে, কত হয়ে যাবে? সংবিধানে উল্লেখ করা আছে 552। কত? 552। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যার মধ্যে 530 জন রাজ্য থেকে, দেখো এখানে বলবে যে লোকসভার যে তোমার সদস্য সংখ্যা টোটাল কত? 552 উল্লেখ করা আছে, তাই তো? 552 উল্লেখ করা আছে। তার মধ্যে এই যে 530, এটা রাজ্যগুলো থেকে আসবে এবং 20টা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হতে পারেন। হ্যাঁ, নির্বাচিত কোথা থেকে? কেন্দ্রশাসিত অঞ্চল। আর পূর্বে দুজনে হলো 550, আর 2জন ছিল অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন, যা 104তম সংবিধান সংশোধনীর মানে 2019-এর মাধ্যমে বাতিল করা হয়। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো তাহলে কত? 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা বাতিল করা হয়। আর রাজ্যসভা বা উচ্চকক্ষ, আমরা জানি কি রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর নিম্নকক্ষকে লোকসভা। ঠিক আছে, এটাও প্রশ্নে আসে। আর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250। মনে থাকবে। নেক্সট, পোলিও রোগটি মানবদেহের নিচের কোনটির সংক্রমণের কারণে ঘটে? পোলিও যে রোগ হয়, মানুষের কোন কোন জায়গাটাকে অ্যাটাক করে যার ফলে পোলিও রোগ হয়ে যায়? না সরি, মানবদেহের নিচের কোনটি সংক্রমণের কারণে ঘটে? কোনটি সংক্রমণ? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া? এই চারটের মধ্যে কোনটার অ্যাটাকের ফলে আমাদের পোলিও রোগ হয়ে থাকে? কোনটা বলো? পোলিও কি একটা ভাইরাস? পোলিও ভাইরাস। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, পোলিও মাইলাইটিস বা পোলিও ভাইরাস নামক ভাইরাসের কারণে এই রোগ হয়, যা মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে পক্ষাঘাত বা প্যারালাইসিস ঘটিয়ে দিতে পারে। আগেকার যুগে প্রচুর বাচ্চার পোলিও রোগ দেখা দিত, মানে প্যারালাইসিস টাইপের হয়ে যেত। কার আক্রমণে? পোলিও ভাইরাস। নাম কি? পোলিও মাইলাইটিস। জোনাস সাক বিশ্বের প্রথম সাল্ক, জোনাস সাল্ক এটা, হ্যাঁ সাক লিখেছে, যাই হোক সাক প্রথম কার্যকর পোলিও ইনজেকশন বা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন জোনাস সাল্ক। ঠিক আছে। পরবর্তীকালে অ্যালবার্ট সাবিন, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এই অ্যালবার্ট সাবিনের কথা অনেকেই জেনে থাকবে। মুখের মাধ্যমে নেওয়ার পোলিও ড্রপ বা ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি আবিষ্কার করেন। ঠিক আছে, এখন কি হয়? এক ড্রপ মুখে গিয়ে এক ড্রপ দেওয়া হয়। তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? অ্যালবার্ট সাবিন। বোঝা গেল? ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশনের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথন, নরম্যান বোরলাগ, ডক্টর ভার্গিস কুরিয়েন না নাকি রাকেশ শর্মা? কোনটা হয়ে যাবে উত্তর? 18 নম্বর প্রশ্ন। কোনটা হয়ে যাবে? ডক্টর এম এস স্বামীনাথন। কোনটা হয়ে যাবে? ডক্টর এম এস স্বামীনাথন। বোঝা গেল কিনা? দেখো, 1960 এর দশকে উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভারতে বিশেষ করে গম ও ধান উৎপাদনে ব্যাপক জোয়ার আসে। দেখো, এটা একটা প্রশ্ন আসতে পারে, কত শতকের দিকে একটা রেঞ্জ দিয়ে দেবে। ঠিক আছে, এত থেকে এত, এত থেকে এত, যেটা 1960-এর কাছাকাছি হয়ে যাবে উত্তর, যখন আমাদের কি হয়েছিল? কি হয়েছিল? গ্রিন রিভলিউশন হয়েছিল। যদি বলা হয় গ্রিন রিভলিউশনে কোন দুটো ফসলকে টার্গেট করা হয়েছিল? গম আর ধান। এটাও প্রশ্নে এসছে বহুবার। নরম্যান বোরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। নরম্যান বোরলগ কে ছিল? বিশ্বের সবুজ বিপ্লব। আর স্বামীনাথন কে ছিলেন? ডক্টর স্বামীনাথন ওটা ভারতের। ঠিক আছে। ডক্টর ভার্গিস কুরিয়েন কে ছিলেন? ভারতের শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লবের জনক বলা হয়। তার আমলেই দুগ্ধ হোয়াইট রিভলিউশন এক বিপুল জোয়ার একটা এনেছিলেন। কে? ডক্টর ভার্গিস কুরিয়েন। ঠিক আছে। নেক্সট,
গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় প্রচার করেছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত? ঠিক আছে, এটাও প্রশ্ন আসে, ধর্মচক্র প্রবর্তন কোনটাকে বলা হয়? তার গৃহত্যাগ, তার মানে ধর্ম যে প্রচার করেছিলেন সেটাকে, হ্যাঁ, বা তিনি মারা গেছিলেন সেটাকে, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে কি ধর্ম যে মানে প্রচার করেছিলেন সেটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। কোথায় করেছিলেন বলো? লুম্বিনীতে, বুদ্ধগয়ায়, না সারনাথ, না কুশীনগর? কোনটা হয়ে যাবে অপশন? বলে দাও বলে দাও বলে দাও, কোনটা হয়ে যাবে? হয়ে যাবে সারনাথ। প্রথম তিনি সেখানেই কি ধর্মের ব্যাপারে লেকচার দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন। কোথায়? সারনাথ। উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথের মৃগদাবে বা হরিণ উদ্যানে তিনি তার প্রথম 5 জন শিষ্যের কাছে এই বাণী প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ বিহারের বুদ্ধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে নির্মাণ বা বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। এটাও প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কোথায় তার জ্ঞান লাভ করেছিলেন? কোথায়? বিহারের বুদ্ধগয়ায়। কোথায়? এবার প্রশ্ন আসতে পারে কোন জায়গায়? অশ্বত্থ গাছের নিচে। নেপালের লুম্বিনীতে তার প্রথম জন্ম হয়েছিল। তার জন্ম কোথায় হয়েছিল? নেপালের লুম্বিনীতে। এবং উত্তরপ্রদেশের কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন। এই দেহত্যাগকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। বোঝা গেল? নেক্সট। তাহলে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা প্রশ্ন করলাম বেরিয়ে গেলাম তাহলে হবে না, প্রত্যেকটা যে এক্সট্রা ডিটেলস আছে প্রত্যেকটা প্রশ্নতে জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সায়েন্সের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রেলের একটা ফেভারিট কোশ্চেনের মধ্যেই ধরো, এবং পশ্চিমবঙ্গেরও অনেক পরীক্ষা আমি পেয়েছি। হ্যাঁ, গাড়ির রেয়ার ভিউ মিরর বা যেটা পেছনের গাড়ি দেখার আয়না, রেয়ার ভিউ, যেমন বাইকের ক্ষেত্রে কি ডান সাইডে বা সাইডে লাগানো থাকে, 4 চাকার ক্ষেত্রেও লাগানো থাকে, লরির ক্ষেত্রেও লাগানো থাকে, ওগুলো কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দর্পণ কি ধরনের ব্যবহার করা হয়? অবতল দর্পণ, উত্তল দর্পণ, না সমতল দর্পণ, না বেলানাকার দর্পণ? কোনটা ব্যবহার করা হয় বলো? কি হয়ে যাবে? উত্তল দর্পণ হয়ে যাবে উত্তর, কনভেক্স মিরর। ওকে, দেখো, উত্তল দর্পণ পেছনের বিস্তীর্ণ অঞ্চলের একটি সোজা ও আকারের ছোট প্রতিবিম্ব তৈরি করে। দেখো অনেক পিছনে তো অনেক কিছু রয়েছে, সেগুলোকে ছোট করে ওই আয়নার মাধ্যমে দেখাতে সাহায্য করে, যা ড্রাইভারকে পেছনের ট্রাফিক দেখতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে উত্তল দর্পণ পেছনের সব বড় বড় বিল্ডিং কে ছোট করে সে কাঁচের মধ্যে বা মিররে দেখায়। গাড়ির হেডলাইট এবং দন্ত চিকিৎসকদের আয়নায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণে কি জিনিসগুলোকে বড় করে দেখায়, যেমন গাড়ির হেডলাইটে। এবং যারা ডেন্টিস্ট তারা আয়নার অবতল দর্পণ ব্যবহার করে। কেন? অবতল দর্পণে জিনিসপত্র বড় করে দেখায়। ধরো দাঁতে কোনো একটা ছিদ্র হয়েছে, সেটাকে যখন আমরা এই অবতল দর্পণের সাহায্যে দেখবো সেই ছিদ্রটা অনেক বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার জন্যই তাহলে গাড়ির হেডলাইট আর পিছন, হ্যাঁ, আলাদা ব্যাপার। অবতল দর্পণ আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে এবং সমান্তরাল শক্তিশালী রশ্মি তৈরিতে সক্ষম। দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা ফার্স্ট জেনারেল ইলেকশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বহু পরীক্ষায় এসছে। সাধারণ নির্বাচন কবে হয়েছিলেন? কবে? 1947-48, 50-51, 1951-52, না 1955-56? কোন সালে হয়েছিল আমাদের প্রথম ফার্স্ট জেনারেল ইলেকশন বলো? উত্তর হয়ে যাবে অপশন সি, 1951 থেকে 1952 মধ্যে হয়েছিল আমাদের প্রথম ইলেকশন। বোঝা গেল? সাধারণ ইলেকশন। বোঝা গেল? দেখো, প্রথম সাধারণ নির্বাচন 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি আছে? এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়ী হওয়ায় জওহরলাল নেহরুর নেতৃত্বে সরকার গঠন করে। বোঝা গেল? নেক্সট, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন ছিলেন। কে ছিলেন? সুকুমার সেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা ভূগোল থেকে কোশ্চেন, এটাও কিন্তু বহু পরীক্ষায় এসছে। সুয়েজ ক্যানেল ভূমধ্য সাগরের সাথে কোন সাগরকে যুক্ত করেছে? WBCS প্রিলিমস এক্সাম 16 ডিসেম্বর 2023 আসা প্রশ্ন। সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে কাকে কানেক্ট করেছে? কাকে বলো? কৃষ্ণ সাগর, লোহিত সাগর, আরব সাগর, নাকি কাস্পিয়ান সাগর? বলো। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে লোহিত সাগর বা রেড সি। বোঝা গেল? লোহিত সাগর বা রেড সি, লাল সাগর। ঠিক আছে, নেক্সট,
1869 সালে মিশরে অবস্থিত এই কৃত্রিম সমুদ্র পথটি, কৃত্রিম কি মানুষ তৈরি করেছে, ঠিক আছে, পথটি অফিসিয়ালি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে দূরত্ব ব্যাপক কমিয়ে দেয়। বোঝা গেল, প্রচুর কমিয়ে দেয়, তার জন্য ওটাকে কানেক্ট করা হয়েছিল। কবে? 1869। 1956 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এই সুয়েজ ক্যানেলের জাতীয়করণ করেছিলেন। এটাও একটা কোশ্চেন। 1956। দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে, এইখান থেকে প্রশ্ন ফাঁসবেই, 100% ফাঁসবে। 1956 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এই সুয়েজ ক্যানেলের জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করে দিয়েছিলেন। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে বিখ্যাত পানামা ক্যানেল। বোঝা গেল, এটা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে কে যুক্ত করেছে? পানামা খাল বা পানামা ক্যানেল। এটাও আরেকটা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি মানবদেহের কোন গ্রন্থিকে বলা হয়? রেলে এই প্রশ্নটা কতগুলো শিফটে এসছে তার কোনো ঠিকানা নেই, ঠিক আছে। Which gland is the human body is known as the master gland? মানে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? কাকে? থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড না অগ্নাশয়? অ্যাড্রেনাল গ্ল্যান্ড না অগ্নাশয়? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। বোঝা গেল? বোঝা গেল কেন বলা হয়? দেখো, পিটুইটারি গ্ল্যান্ড মানুষের মস্তিষ্কের নিচে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে এবং এটি শরীরের অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে কেন বলা হচ্ছে বুঝতে পেরেছো? বলা হচ্ছে কারণ আমাদের দেহের ভেতরে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে যে হরমোন নিঃসরণ হয় সেটাকে টোটালটা কন্ট্রোল করছে কে? পিটুইটারি গ্রন্থি। টোটাল গ্রন্থিগুলোকে কন্ট্রোল করছে, তাই এটাকে বলা হয় ফাদার অফ গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। মানুষের শরীরের হাইপোথ্যালামাস অংশটি বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে কি মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে? পিটুইটারি। আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মানে পিটুইটারিরও মাস্টার কে? সেটাকে বলা হয় কি? হাইপোথ্যালামাস। বোঝা গেল? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হরমোনকে আপৎকালীন বা জরুরি অবস্থায় মোকাবিলাকারীন হরমোন বলা হয়। অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনাল যে হরমোন নিঃসরণ হয় অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে, ঠিক আছে, সেটা কি বলা হয়? তাকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। নেক্সট, ভারতের প্রাচীনতম পর্বতমালা বা ওল্ডেস্ট মাউন্টেইন রেঞ্জ কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি এটাই জানতে চেয়েছে। হিমালয় পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা, সাতপুরা পর্বতমালা না পশ্চিমঘাট পর্বতমালা? বলো বলো। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? আরাবল্লী পর্বতমালা। কি হয়ে যাবে? আরাবল্লী পর্বতমালা। দেখো, আরাবল্লী হলো একটি অত্যন্ত প্রাচীন ক্ষয়জাত ও অবশিষ্ট পর্বত বা রেসিডুয়াল মাউন্টেইন, যা মূলত রাজস্থান, হরিয়ানা ও গুজরাটে অবস্থিত। ঠিক আছে। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। উচ্চতা কত? 1722 প্রায় কাছাকাছি, যা মাউন্ট আবুর কাছে অবস্থিত। তাহলে মাউন্ট আবু কোন জায়গাটায় অবস্থিত জানো? এটা হচ্ছে রাজস্থানের কাছে অবস্থিত। অন্যদিকে উত্তর ভারতের হিমালয় হলো বিশ্বের অন্যতম নবীন ভঙ্গিল পর্বতমালা, মানে ইয়াং ফোল্ড মাউন্টেইন। ঠিক আছে, কোনটা? এটাও প্রশ্নে আসে। ইয়াং ফোল্ড মাউন্টেইন বা বিশ্বের অন্যতম নবীন ভঙ্গিল পর্বতমালা কোনটা? হিমালয় পর্বতমালা। বোঝা গেল? নেক্সট, হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু কত সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? বহুবার পরীক্ষা এসছে, দেখো ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন। তাহলে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কবে সভাপতি হয়েছিলেন? 1937, 1938, 1939 নাকি 1940? কোনটা হয়ে যাবে উত্তর? বলো উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 1938। 1938-এ হরিপুরা কংগ্রেস তিনি দুবারই হয়েছিলেন। কোন কোন? হরিপুরা, ত্রিপুরী, তাই তো? তাহলে হরিপুরাটা কবে হয়েছিলেন কংগ্রেস? 1938। বোঝা গেল? দেখো, গুজরাটের হরিপুরায় অনুষ্ঠিত এই অধিবেশনে নেতাজি প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলংকৃত করেন এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনার জন্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন। বোঝা গেল কি? এর ঠিক পরের বছর অর্থাৎ 1939 সালে তিনি ত্রিপুরীর অধিবেশনে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী
পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতিত্ব পদ গ্রহণ করে বা সভাপতি হন। পরবর্তীতে কংগ্রেসের অভ্যন্তরীণ মতবিরোধের জেনে তিনি পদত্যাগ করেন এবং 1939 সালেই ফরওয়ার্ড ব্লক গঠন করেন। কারণ তিনি কংগ্রেস ছেড়ে নিজে একটা দল গঠন করে 1939 সালেই ফরওয়ার্ড ব্লক। তাহলে যদি বলা হয় ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়, 1939। আবার তিনি যদি বলা হয় যে 1939 সালে তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, কোথাকার কোন অধিবেশনে, ত্রিপুরী অধিবেশনে। 1938-এ কোথায় হয়েছিলেন, হরিপুরায়। বোঝা গেল? পট্টবী সীতারামাইয়াকে কিন্তু হারিয়েছিলেন, হারার পরেও তিনি কিন্তু দল ছেড়ে দিয়েছিলেন, মানে সভাপতিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে নিজেই একটা দল গঠন করে ফরওয়ার্ড ব্লক। কবে, 1939। বোঝা গেল? নেক্সট দেখো, আজ সেট নাম্বার 3 শেষ হলো এখানেই। অবশ্যই কতগুলো প্রশ্ন তোমরা পারলে কমেন্ট করো এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা চেষ্টা করে অবশ্যই সামনের পরীক্ষাগুলোর জন্য এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং পরীক্ষায় যেগুলো আসবে বা এসেছে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়েই এই সেটগুলো তৈরি হয়। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের অবশ্যই ইম্পর্টেন্ট সেটগুলো পাওয়ার জন্য। সেশনটি দেখার জন্য থ্যাঙ্কস এবং নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।